এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আজকেও ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আলোচনা শোনার প্রয়োজনীয়তা সকলের রয়েছে, কারণ এই রোগটি সব পরিবারের রোগ, সব পরিবারের সমস্যা। আন্দাজ করতে পারছেন ঠিক কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। বর্তমানে যে প্রবলেমটি মহামারীর আকার ধারণ করেছে, আপনি চান বা না চান কিভাবে যেন কেমন ভাবে যেন আপনার শরীরে কিন্তু এটি প্রবেশ করছে এবং আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে। শুধুমাত্র এই রোগটি আপনার শরীরে একমাত্র অবস্থান করছে তা না, কিছুদিনের মধ্যে যদি সঠিক ট্রিটমেন্ট আপনি না করেন তাহলে হাজারো সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে এবং এই সমস্যার কারণে আপনি হারাতে পারেন আপনার চোখ, নষ্ট হতে পারে আপনার নার্ভ প্রবলেম, আসতে পারে আপনার গুরুত্বপূর্ণ অর্গান কিডনিতে বা আপনার স্কিন ওরিয়েন্টেড হাজারো সমস্যা আসতে পারে। আন্দাজ করতে পারছেন তো রোগটা কি এবং কতটা বিশাল? রোগটির নাম সুগার বা ডায়াবেটিস, যেটাকে মহামারীর আকার তো ধারণ করেছে এবং সে কারণে এটিকে সাইলেন্ট কিলারও কিন্তু বলা হয়। চুপি চুপি আপনাকে কিন্তু একেবারে খোকরা করে দেবে, একেবারে আপনাকে শেষ করে দেবে। তো এরকম একটি রোগ নিয়ে আজকেও আপনাদের সঙ্গে আলোচনা হবে। শুধুমাত্র আলোচনা করলে তো হবে না, সেই সমস্যাটা বা সেই প্রবলেমটাকে আমাদের সমাজ থেকে, আমাদের শরীর থেকে, আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে এবং এই সরিয়ে ফেলার কাজটাই কিন্তু করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। ঠিক কি করণীয়, কি আপনি করবেন, কতটা আপনাকে ভাবনা চিন্তা করতে হবে বিষয়টিকে নিয়ে, সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরীর সঙ্গে। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি নিশ্চয়ই এই প্রশ্নটা করব, সুগার নামটা এত মিষ্টি কিন্তু রোগটা কেন এত তেতো? দেখুন, আমাদের যে সুগার যে ব্যাপারটা, সুগার কিন্তু আমাদের দরকার। শরীরে যদি আমাদের সুগার না থাকে তাহলে কিন্তু আমরা বেঁচেও থাকবো না, কিন্তু সেটাই যখন রক্তের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু আমাদের গন্ডগোলটা শুরু হয় বা আমাদের যে অসুখ সুগারটা, যেটা ডায়াবেটিস বলি আমরা, সেটা কিন্তু দেখা দেয়। তার জন্য জিনিসটা প্রথমে তো ডিটেক্ট হয় না, প্রথমে আমরা কিন্তু জানতেও পারি না যে আমাদের কার সুগার হয়ে গেছে বা ডায়াবেটিস হয়েছে বা কি হয়নি, বা সুগারের পরিমাণ ব্লাডে বেশি আছে, এগুলো কিন্তু জানা যায় না। যখন কোনো মানুষ কোনো একটা রোগে ভুগতে থাকে তখন যখন ডাক্তারবাবুদের কাছে যান এবং ওনারা কোনো টেস্ট করতে দেয়, তার সাথে যখন ব্লাড টেস্টের মধ্যে সুগারের পরীক্ষাটা দেয়, তখন কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, সে ব্যক্তি সুগারে আক্রান্ত বা ডায়াবেটিস তার হয়েছে। তো এই জন্যই এটা এত ডেঞ্জারাস, যে কারণ এটা আগে থেকে কিছু বোঝা যায় না। তার জন্যই আমরা আলোচনা করব কিছু সিমটম, কীরকম হতে পারে, কি হতে পারে সেগুলো নিয়ে। এই লক্ষণগুলো যখন আপনারা দেখবেন তখন একটু সতর্ক হতে হবে এবং অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে। একদম। তবে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে আমি ছোটবেলা থেকে প্রচুর মিষ্টি খেয়েছি, তবে কি আমার সুগার হবে? আমার প্রচন্ড টেনশন, ডিপ্রেশন, বাড়িতে এত চাপ, অফিসে কাজের এত চাপ, তবে কি আমার সুগার হবে? আমার মা বাবার সুগার আছে, তবে কি আমার সুগার হবে? মানে কেন আমার সুগার হবে, কেন আমার সুগার হলো, এই প্রশ্নের উত্তরটাও একটু জানতে চাই। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সুগার তো সবার শরীরেই থাকে। যে কোনো মানে আমরা বেঁচে থাকার জন্য সুগারটা দরকার। যতক্ষণ বেঁচে থাকবো সুগারটা আমার শরীরে থাকবে বলে আমার বেঁচে থাকাটা, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এইবার সুগারটা ব্লাডে বেড়ে যায় কেন, এটা আমাদের বুঝতে হবে। ব্লাডে এই জন্য বেড়ে যায় যে আমাদের কি হয়, আমাদের যে খাদ্যটা খাই তার মধ্যে কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে সেখান থেকে সুগার তৈরি হয় এবং সেই সুগারটা ব্লাডে যায়। ব্লাডে যখন যায় সুগারটা, তখন কিন্তু আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসে একরকম কোষ আছে, সেল আছে, সেই সেলগুলো বিটা সেল বলা হয়। সেই বিটা সেলের কাজ হচ্ছে আমাদের ইনসুলিন তৈরি করা। ইনসুলিনটা কি? ইনসুলিন এমন একটা হরমোন, যেই হরমোনটা হচ্ছে ব্লাডের মধ্যে যে সুগারগুলো থাকে সেটার পরিমাণটা ব্যালেন্স করে, মেনটেন করে, যে ব্লাডে কতটা সুগার থাকতে হবে। এবং তার বিশেষ একটা কাজ আছে, কি করে, ও কিন্তু সুগারটাকে কোষ পর্যন্ত নিয়ে যায়। আমাদের সেল আছে, সেলেই তো অ্যাকচুয়ালি সুগারটা দরকার, কারণ ওটা সেলে গিয়ে যখন বার্ন হবে তখন আমরা এনার্জি পাবো, যে কোনো কাজ করতে পারবো এবং আমরা বেঁচে থাকবো। ওই যে ইনসুলিনের কাজটা দেখা যায় যে প্যানক্রিয়াসের গন্ডগোলের জন্য বা ইনসাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি হচ্ছে, বা দেখা যাচ্ছে একটা টাইমের পর রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যে ইনসুলিনটা আর সেই কাজটা করতে পারছে না, যে সুগারটাকে ভেতরে প্রবেশ করাতে পারছে না কোষের ভেতরে বা সেলের ভেতর। তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে বা ব্লাডের মধ্যে আমাদের গ্লুকোজ বা সুগারের মাত্রাটা বেড়ে যায়, আর তখনই কিন্তু এটা ক্ষতি করে। একদম। আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব, এই সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব। তবে তার আগে কে আছেন আমাদের সাথে একটু দেখব। নমস্কার।
হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি এয়ারপোর্ট 2 নম্বর থেকে বলছি। 2 নম্বর থেকে একটু বলছো? জোরে। এয়ারপোর্ট 2 নম্বর থেকে একটু জোরে বলতে হবে গো, বলো। বলছি আমার খাওয়ার পরেই না পেটে লাগে। খাওয়ার পর পেটে ব্যথা করছে? হ্যাঁ। কোন দিকে ব্যথা করছে পেটের? পেটের একটা সাইডে ব্যথা করছে। কোন সাইডে, ডান দিক না বাঁ দিক? দুটো সাইডেই ব্যথা করছে। দুটো সাইডে ব্যথা করছে, খাওয়ার পর দুটো সাইড ব্যথা করছে। হ্যাঁ, আর আপনি কি ধরনের খাদ্য খাবার খান? মানে আমি ধরুন যাই খাই, নরমাল যদি আমি কেক বিস্কিটও খাই তাহলেও হচ্ছে। আচ্ছা, আর আপনার পটি ক্লিয়ার হয়? হ্যাঁ। পটি ক্লিয়ার, অ্যাসিড বা গ্যাসের কোনো সমস্যা আছে? না, অ্যাসিড বা গ্যাসের কোনো সমস্যা নেই, কিন্তু টয়লেটটা একটু বেশি হয় আমার। জল খাওয়ার সাথে সাথে টয়লেট হয়ে যায়। আচ্ছা, আপনি সুগার কোনোদিন টেস্ট করেছেন না? না। আচ্ছা, এবং আপনার কি মধ্যে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো রয়েছে কি? একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু প্রবলেম আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওকে, শোনো। দেখুন, প্রথম কথা হচ্ছে খেলে আমাদের জেনারেলি ওটা খাদ্য খাবারটা হজম হয় এবং বর্জ্য পদার্থটা শরীর থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? এবার অনেক সময় দেখা যায় এই আমরা খাদ্য খাবার খাচ্ছি যখন, তখন ব্যথা যেটা আপনার হয়েছে, ওটা অনেক সময় কারো কারো ক্ষেত্রে হজমটা ঠিকমতো না হলে সেক্ষেত্রেও হতে পারে, গ্যাস হতে পারে, তারপরে দেখা যায় যে অ্যাসিডিটি হতে পারে। অনেকের দেখা যাচ্ছে ভেতরে অনেক সময় আলসারও থাকে, ঠিক আছে? যেই আলসারগুলো মানে কি, সেই যে আমাদের ধরুন স্টমাকের মধ্যে বা ধরুন আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে একটা মিউকাস মেমব্রেন থাকে। মিউকাস মেমব্রেনের কাজ কি? ওই জায়গাটাকে পিচ্ছিল করা, যাতে আমাদের খাদ্য খাবার যেগুলো বেরিয়ে যাওয়ার শরীরের দিক দিয়ে দরকার সেগুলো সুন্দর মতো বেরিয়ে যায়, কোনো বাধা না পায়। এবার বিভিন্ন কারণে খাদ্য খাবার ধরনে যেগুলো খাচ্ছি সেগুলো হজম না হওয়ার, অতিরিক্ত অ্যাসিড ফর্ম হওয়া, এগুলো কারণে দেখা যায় সেই জায়গায় গন্ডগোল হয়। অনেক সময় সেই জায়গায় ক্ষয়ও হয়ে যায়। ক্ষয় হয়ে গিয়ে আমাদের যে কোলন আছে বা মানে স্টমাক আছে, এই সব জায়গায় কিন্তু দেখা যায় একটা ঘায়ের সৃষ্টি করে, সেটাকে আমরা আলসার বলছি। অনেক সময় ডিওডেনাল আলসার, মানে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন সেখানে বিভিন্ন জায়গায় আলসার হতে পারে। অনেক সময় স্টমাকে হয়, গ্যাস্ট্রিক আলসার বলা হয়। তো এগুলোও হতে পারে। এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু খেলে সেটা পট করে কিন্তু ব্যথা সৃষ্টি হয়ে যাচ্ছে, এইটা একটা কারণ হতে পারে। আবার দেখা যাচ্ছে আমরা যে খাদ্য খাবারটা খাচ্ছি সেটা ঠিক মতো বাউলসটা ক্লিয়ার হচ্ছে না, হয়তো রেগুলার হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, জমে থাকছে, এবং যখনই খাদ্য খাবারটা যাচ্ছে সেই সব জায়গায় গিয়ে আবার বাধা সৃষ্টি করছে, সেখানে ব্যথা হচ্ছে। তবে এগুলো ট্রিটমেন্ট আছে, এগুলো কিন্তু পার্মানেন্টলি কিওর করা যায়। আপনি একটা কাজ করুন, জলের পরিমাণটা বাড়িয়ে দিন। হালকা গরম জল ঘুম থেকে উঠে খান, রাত্রে শোবার যাওয়ার সময় হালকা গরম জল খান, সারাদিনে জলের পরিমাণটা বাড়ান। এবং একটা কাজ করুন, আপনি দেরি করবেন না, আপনার যখন এই অন্য প্রবলেমগুলো নেই, আর একটা আপনি বললেন ঘন ঘন পেচ্ছাপের ব্যাপারটা হচ্ছে, জল খেলেই মনে হচ্ছে পেচ্ছাপ, এটা অনেক সময় টেনশন থেকে অনেকের হয়, ঠিক আছে? স্ট্রেস যাদের থাকে, ডিপ্রেশন থাকে, তাদের দেখা যায় যে অল্প কোনো একটা ব্যাপারে টেনশন করছে, মনে হয় বারে বারে টয়লেটে যাই, ইউরিন পাস করি বা স্টুল পাস করি, এগুলো কিন্তু হয় এইগুলো টেনশন থেকে, ঠিক আছে? তাছাড়াও কি অ্যাকচুয়ালি হয়েছে, কি কারণে হয়েছে, তার জন্য কিন্তু এখন দরকার যেটা ডাক্তারের পরামর্শ। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, এনবিপি ডাক্তারবাবুরা আপনার কাছাকাছি কোথায় আছে সেখানে গিয়ে আপনি ইমিডিয়েট দেখিয়ে নিন। এটা কিন্তু অল্প থাকতেই আপনি সারিয়ে নিতে পারবেন। একদম ঠিক কথা। এবং তার পাশাপাশি যারা ভিআইপি রোড সংলগ্ন বন্ধুরা রয়েছেন বা এয়ারপোর্ট সংলগ্ন বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে অনায়াসে যোগাযোগ করতে পারেন, কারণ এই চেম্বারটি আপনাদের সকলের সব থেকে কাছের, আর এটা কিন্তু এনবিপির হেড অফিসও। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বিপ্লব সিং কথা বলবো। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে ফোন করছেন, বলুন কি প্রবলেম? আমার নার্ভের প্রবলেম আছে। হ্যাঁ, মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। বয়স কত? আমার বয়স 28। কোন ডক্টর তো দেখিয়েছো? ডাক্তারবাবু কি প্রবলেম বলেছেন? হ্যাঁ, আরজি করে ভর্তি ছিলাম আমি গেল বৈশাখ মাসে 11 দিন। কি প্রবলেমের জন্য সেটা বলো। ডাক্তারবাবু কি প্রবলেম বলেছেন? নার্ভের প্রবলেম বলেছে। নার্ভের প্রবলেম। আচ্ছা, নার্ভের প্রবলেম বলেছে, আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। আপনি শুনতে থাকুন। বয়সটা কত বলেছে? 28 বছর। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় দেখা যায় যে এপিলেপসি বলে একটা অসুখ হয়, সেটার থেকে দেখা যায় অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যায়, মৃগী যেটা বলা হয়, ঠিক আছে?
তারও চিকিৎসা আছে, এমন নয় যে তার চিকিৎসা নয়। আর তখন এই অজ্ঞান হয়ে গেলে সে ফ্যাটাল হয়ে যেতে, পড়ে গিয়ে অনেক সময় চোট পেয়ে যায়, যেখানে সেখানে পড়ে যেতে পারে। এই অ্যাটাকটা আবার অনেক সময় দীর্ঘদিন হতে হতে সে বুঝতেও পারে। কিন্তু এটা একটু কিন্তু সিরিয়াস ব্যাপার। তুমি বাবা মার সাথে কথা বলে একবার চলে আসো, মধ্যমগ্রামেই চলে আসো, তোমার যেহেতু কাছে। নার্ভের কিন্তু খুব সুন্দর চিকিৎসা কিন্তু আয়ুর্বেদে হয়। আয়ুর্বেদে ওষুধের পাশাপাশি নার্ভের জন্য পঞ্চকর্মা থেরাপি খুব উপকারী, যেটা সাধারণভাবে দেখা যায় না। এমন এমন কিছু সমস্যা যেটা সাধারণভাবে সেরে গেছে, বোঝা যায় না, দেখা যায় না, সেই সব রোগও কিন্তু দেখা গেছে যে ওষুধের পাশাপাশি পঞ্চকর্ম থেরাপি করালে কিন্তু নার্ভের এই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে নাও। নেক্সট এই যেদিন রয়েছে, এই ফ্রাইডেতেই রয়েছে, তে চেম্বার হবেন, ওখানে এসে তুমি দেখাও, দেখবে এর একটা ভালো সলিউশন পাবে। কারণ দেখো, তোমার এখন বয়স কম, তোমার কাজকর্ম করতে হবে, তোমার মানসিক চাপ থাকতে পারে কাজের ধরনের ওপরে, ঠিক আছে, যেটা ওয়ার্কলোড যদি বেশি হয় বা স্ট্রেস থাকে, ওয়ার্ক স্ট্রেস থাকে, ওয়ার্ক প্রেশার থাকে, সেগুলোর ক্ষেত্রে হতে পারে, বা এমনি অন্য কোনো প্রেশার স্ট্রেস থাকতে পারে। অনেক সময় দেখা যায় বেশি পরিশ্রম করলেও এই প্রবলেমটা দেখা দিতে পারে। এপিলেপটিক অ্যাটাকটা অনেকের হয়, অনেকে কোনো কারণ ছাড়াও দেখা যাচ্ছে হচ্ছে। তার জন্য এটাকে ফেলে রাখা চলবে না। কারণ এই যে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, আদৌ কি ওটা এপিলেপসি না অন্য কোনো কারণ, তোমার সব রিপোর্টগুলো নিয়ে চলে আসবে। তোমার সিটি স্ক্যান বা এমআরআই যা যা করা হয়েছে মাথার, সেই রিপোর্টগুলো আনবে। সেই রিপোর্টগুলো আনলে ডাক্তারবাবুরা সেটা দেখবে, দেখে বুঝে যাবে কি থেকে হয়েছে, কেন হয়েছে, এবং সেই কারণটাকে যখন ওষুধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে ঠিক করে দেওয়া হবে, তোমার এই প্রবলেমটা থাকবে না। ঘাবড়িও না, কিন্তু ডিলে করো না। যত ডিলে করবে প্রবলেমটা কিন্তু মাঝে মাঝেই অ্যাটাকটা আসতে পারে। কারণ হবে না কোনো গ্যারান্টি নেই যে কোনো দিন আর হবে না। কারণ ডাক্তারবাবুরা তো নিশ্চয়ই বলেনি ওরকম, যে নিশ্চয়ই বলেছে সাবধানে থাকো, ওষুধ খেয়ে যাও, এটাই তো। যাতে পার্মানেন্টলি কিওর হয়, সারা জীবন যাতে ওষুধ না খেতে হয়, তার জন্যই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা। তাই বলবো হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসো। একদম ঠিক কথা। এবং সবথেকে বড় বিষয় কি বলো তো, যে তুমি এতগুলো দিন একটা হসপিটালে, এত মানে আমাদের এখানে প্রত্যেকটি হসপিটালই তো যথেষ্ট গুরুত্বপূর্ণ হসপিটাল, সেখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়, কিন্তু এতগুলো দিন ভর্তি থাকার পরেও কিন্তু সেরকম রেজাল্ট পায়নি। সমস্যা কিন্তু এখনো তোমার রয়েছে, তুমি কিন্তু স্যাটিসফাই নও, মাঝে মধ্যে তুমি এখনো কিন্তু সেন্সলেস হয়ে যাচ্ছ। ঠিক এই কারণেই বলছি, মধ্যমগ্রামে যেখানে থাকো, তোমার প্রতিবেশী কিন্তু এনবিপি, সেখানে এনবিপিতে তুমি যোগাযোগ করতেই পারো। এই রোগটাকে তুমি আর কতদিন ফেলে রাখবে? তুমি যে প্যাথি, যে ট্রিটমেন্ট রয়েছে, তারা কিন্তু তোমাকে এখনো ভালো করতে পারছে না। তুমি স্যাটিসফাই হলে আমাদের ফোন করতে না। তুমি যেহেতু ভালো একটা চিকিৎসা পদ্ধতি চাইছো, অনায়াসে চোখ বন্ধ করে ফোন করো এনবিপির নাম্বারে। প্রত্যেকের জন্য বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির নাম্বার 9830235527 বা 37। এই দুটি ফোন নাম্বার আপনাদের মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন, কাছাকাছি চেম্বারে চলে আসুন। যারা রিসেন্ট কিছু রিপোর্ট করেছেন, আপনাদের যে রিপোর্টগুলোর উপর ভিত্তি করে এতদিন ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু আপনি মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, তাদের বলবো সেই রিপোর্টগুলো নিয়েই আপনি পৌঁছে যান এনবিপিতে। স্যাটিসফাই আপনি হবেন, আপনার রোগের কারণ জানা যাবে এবং তার জন্য সঠিক মেডিসিন দেওয়া হবে এবং আপনি চটজলদি কিন্তু ভালো হবেন। এই আত্মবিশ্বাস আমাদের রয়েছে, কারণ আপনারা দীর্ঘদিন ধরে দেখেছি, আপনারা এসেছেন আপনাদের সমস্যা নিয়ে এবং চটজলদি ভালো হয়েছেন। আপনারা প্রচুর মানুষ এই বার্তা দিয়েছেন সকলের জন্য, যে সকলের মঙ্গল হোক, যেহেতু আমাদের ভালো হয়েছে। তো সেক্ষেত্রে বলবো, যোগাযোগ করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে 100% যদি আপনি চান। পাশাপাশি সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলছিলাম, আর কি শুনবে বিষয়টি নিয়ে? হ্যাঁ, এবার এটা হচ্ছে ব্যাপারটা, কেন সুগারটা ব্লাডে বেড়ে যায়, পরীক্ষা করলে দেখা যায় সুগার বেড়ে গেছে, ঠিক আছে। এইবার ধরুন যেটা বলছেন বাচ্চারা বা অনেকেই বলে যে আমি মিষ্টি খাচ্ছি ছোটবেলা থেকে, আমার তাহলে কি সুগার হবে? না, একেবারেই না। সুগার মানে মিষ্টি খাবার খেলে সুগার হয় এরকম কথা নেই, কিন্তু যেহেতু সুগারটার এফেক্ট করে আমাদের ডায়াবেটিসের জন্য বা বাড়িয়ে তোলে, তার জন্য যখন আপনার সুগার ধরা পড়ে গেছে তখন কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে। না হলে কী হবে, ডিরেক্ট যে চিনিগুলো যাচ্ছে অটোমেটিক সেটারও কাজ একই, সেটাও একই প্রসেসিং হবে, সেটাও ব্লাডের মধ্যে থেকে যাবে, আর আলটিমেটলি কী হবে যে আপনার ব্লাড সুগারটা বেড়ে যাবে।
এটাই হচ্ছে কথা। বলা হয় কিন্তু ব্লাড সুগার, ব্লাডের মধ্যে যে সুগারটা থাকে সেটাই বেড়ে যায়, ঠিক আছে? তার জন্য ওটা অ্যাভয়েড করা দরকার। হ্যাঁ, তা বলে আপনি কোনো দিন খেতে পারবেন না তাই নয়, কারণ আপনার খাওয়াটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যেখানে কার্বোহাইড্রেটের মাত্রাটা একটা কম করে খেতে হবে, কতটা খেতে হবে সেটা ডাক্তারবাবুরা বলে দিতে পারবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা মিষ্টি কোনো দিন খেতে পারবেন না তা নয়, খেতে পারবেন, কিন্তু সেটা বুঝে খেতে হবে। আপনার কতটা সুগার আছে, কতটা মেনটেন করতে হবে, কি কি করতে হবে তার উপরে নির্ভর করেই কিন্তু সেটা ডিসাইড করা যাবে। হ্যাঁ, এমনি আমি একটা বলবো, যেহেতু এটা কেমিক্যাল প্রসেসিংয়ের দ্বারা হয়, চিনি যেটা চিনি, সাদা চিনি, এটা কিন্তু একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এটা কারো সুগার থাকলেও ভালো নয়, সুগার না থাকলেও কিন্তু ভালো নয়। এটাকে অ্যাভয়েড যত করা যায় তত ভালো। তার থেকে ভালো গুড় খাওয়া, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবেন। এবার বলছি যে জেনেটিক, হ্যাঁ জেনেটিক অবশ্যই একটা ফ্যাক্টর থাকে। যদি সেই জিনটা আগের জেনারেশন থেকে পরের জেনারেশনে চলে আসে তাহলে সেখানে চান্সেস থাকে, হবেই বলে না। এইবার টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ। আমরা যে রোগটা বেশিরভাগ মাত্রায় দেখতে পাই সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু একটা লাইফস্টাইল প্রবলেম। আমার যে ডেইলি যা রুটিন আছে তার উপরে বেস করে কিন্তু এটা বাড়তে থাকে। আমার খাদ্য খাওয়ার ধরন যদি ঠিক না হয়, দেখা যাচ্ছে আমি উল্টোপাল্টা অতিরিক্ত মাত্রায় খাচ্ছি, যার ফলে কিন্তু আমার লিভার এফেক্ট করছে, হজমের অসুবিধা হচ্ছে, প্যানক্রিয়াসের গন্ডগোল হচ্ছে, আস্তে আস্তে এই অর্গানগুলো ড্যামেজ হচ্ছে। প্যানক্রিয়াস যখনই ড্যামেজ হতে থাকবে, তার ক্ষমতা কমে যাবে, তখন ইনসুলিন বেরোনো কমে যাবে। তো এইটা একটা বড় ফ্যাক্টর। তার সাথে সাথে মানসিক চাপ, যেটা আপনি বললেন, মানসিক চাপ অবশ্যই ফ্যাক্টর করে। কারণ আমাদের যে স্ট্রেস হরমোনগুলো, যেগুলো আমাদের মানে মানসিক চাপ বাড়িয়ে তুলতে সাহায্য করে, সেইটা যখন বেড়ে যায় শরীরের মধ্যে, যখন সেইটা বেড়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু বডি কন্ট্রোল করে হরমোন, একটা বড় পার্ট কন্ট্রোল করে যে কোনো ফাংশন আমাদের হরমোন কন্ট্রোল করে। তো যখনই স্ট্রেস হরমোনটা বেড়ে যাবে আমাদের কিন্তু বিঘ্ন ঘটবে আমাদের প্রপার যেটা শরীরের যে ফাংশন তার উপরে, অটোমেটিক দেখা যাবে সেখান থেকেও কিন্তু সুগার বেড়ে গেছে। তার জন্যই বলা হয় যদি হেলদি থাকতে হয়, ডিজিজ ফ্রি থাকতে হয়, হাইপার টেনশন হবে না, হাই ব্লাড প্রেশার হবে না, সুগার ঠিক থাকবে, থাইরয়েডের প্রবলেম আসবে না, হজমের গন্ডগোল হবে না, মানসিক চাপ আসবে না, সব কিছুর জন্যই 4টে নিয়ম আপনার কিন্তু ফলো করা উচিত। একটা হচ্ছে সঠিক নিয়মে খাওয়া, সঠিক সময়ে মেনটেন করে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে রেগুলার কোনো ব্যায়াম করা, সেটা হতে পারে আপনি জিমে গিয়েও করতে পারেন, বাড়িতেও করতে পারেন, হাঁটাচলা করেও করতে পারেন, যোগ ব্যায়াম করতে পারেন, যোগ প্রাণায়াম মেডিটেশন এগুলো করতে পারেন। তৃতীয়ত যেটা হচ্ছে সঠিক ঘুম, সঠিক পরিমাণে রাতের ঘুম। দিনের বেলা আপনি 10 ঘন্টা ঘুমিয়ে নিলে সেই কাজটা হবে না যেটা রাতে করলে, কারণ আমাদের বডিটা রিপেয়ার হয় যখন রাতে মানুষ ঘুমোয়। এবং আমাদের যেটা ডেইলি মানে বায়োলজিক্যাল ক্লক বলে, আমাদের যে একটা নির্দিষ্ট ঘড়ি চলে শরীরের, সেটার মধ্যে দেখা গেছে যে সূর্য ওঠার সাথে সাথে আমরা অ্যাক্টিভ হয়ে যাব, সূর্য অস্ত যত যাবে আমরা আস্তে আস্তে রেস্টের দিকে যাব, এবং রাত যখন বাড়বে মোটামুটি 10টা 11টা তখন আমাদের কিন্তু ঘুমিয়ে পড়া উচিত। আবার ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। এটা হচ্ছে রুলস, এটা প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়মের যত কাছে আমরা থাকতে পারবো, যতটা নিয়ম বেশি ফলো করতে পারবো, তত আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো, দীর্ঘায়ু লাভ করতে পারবো। একদম ঠিক কথা। তবে সেই রুলস কি আপনি ফলো করছেন? আজকাল অনেকেই কিন্তু ফোন করে বলতে শুনি যে 12টা 1টা 2টো পর্যন্ত কিন্তু ফোন ঘাটতে লেগে যায়, তারপর শুতে যাই এবং উঠতে উঠতে 9টা 10টা বেজে যায়। সত্যি কি এটা ঠিক কাজ হচ্ছে? তারপরে যদি সুগার বা ডায়াবেটিস হয়, আপনার যদি মানসিক কোনো সমস্যা তৈরি হয়, আপনার যদি নার্ভের কোনো প্রবলেম তৈরি হয়, তখন আপনি দোষটা কাকে দেবেন? আপনার প্রত্যেক দিনের জীবনযাত্রাকে নাকি অন্য কাউকে? ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আর চট করে একটু বলে রাখবো যে যারা যোগাযোগ করতে চান অলরেডি ভেবে নিয়েছেন যে কোনো শারীরিক সমস্যা, যে সমস্যায় আমি জর্জরিত, তার জন্য এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যাব, তাহলে আপনাদের জন্য চট করে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। তার পাশাপাশি বলবো সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, মঙ্গলবার করে শিবপুরে পাচ্ছেন, বুধবার বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে যেটা দক্ষিণ 24 পরগনা, শুক্রবার করে আপনারা বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার খিদিরপুরে পাচ্ছেন, রবিবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। পাশাপাশি ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা
মধ্যমগ্রাম চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা সোমবার করে বেলুর এবং মঙ্গলবার করে ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন। আপনারা ডক্টর এস ঘোষালকে কিন্তু বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সডাউন চেম্বারে। এছাড়া ডক্টর এ হালদারকেও আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা এবং হাওড়া চেম্বারগুলিতে। তার জন্য একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের দায়িত্ব সহকারে কিন্তু ফোন করে নিতে হবে। তার পাশাপাশি একটু বলে রাখবো আপনাদের জন্য যে মেচেদাতে কিন্তু চেম্বার রয়েছে অবশ্যই ম্যাডামের। মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, জামশেদপুর, এখানে আপনারা কিন্তু আগরতলা, এখানে আপনারা কিন্তু ম্যাডামকে অবশ্যই পেয়ে যাচ্ছেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু হেরিয়া, বহরমপুর, কৃষ্ণনগর, হলদিয়া, আরামবাগ এই চেম্বারগুলিতে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জানেন যে দিল্লি এবং বাংলাদেশ, প্রত্যেক মাসে দিল্লি এবং বাংলাদেশে কিন্তু চেম্বার থাকে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং জেনে নিন যে এই মাসে দিল্লি বা বাংলাদেশে ঠিক কত তারিখে চেম্বার রয়েছে। তার পাশাপাশি বলে রাখবো ডক্টর এস ঘোষালকে আপনারা কলকাতা এবং হাওড়ার পাশাপাশি নর্থ বেঙ্গলে অর্থাৎ আপনারা রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি এই চেম্বারগুলোতে পাচ্ছেন। আপনারা জানেন আরেকটি নর্থ বেঙ্গলের চেম্বার কিন্তু চালু হয়ে গিয়েছে, সেটি কিন্তু অবশ্যই আসামের ডিব্রুগড়। আসামের ডিব্রুগড়ে কিন্তু 28 তারিখ জুলাই মাসে চেম্বার রয়েছে, প্রথম দিনের চেম্বার। তাই অবশ্যই উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আরো একটি চেম্বারের কথা বলবো, গঙ্গারামপুরের চেম্বার অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল এবং গঙ্গারামপুরেও কিন্তু চেম্বার আগস্টেই কিন্তু শুরু হচ্ছে এবং তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। এবং বনগাঁটাও কিন্তু আগস্টেই শুরু হচ্ছে এবং তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। 11 এবং 18 তারিখ আপনারা গঙ্গারামপুর এবং বনগাঁ চেম্বার পাচ্ছেন আগস্টে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং অ্যাপয়েন্টমেন্ট করে নিন এবং তাড়াতাড়ি যোগাযোগ করুন। যে সমস্ত পুরনো রিপোর্টগুলো নিয়ে আসতে কিন্তু ভুলবেন না। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, আমি অনুসুয়া মালাকার বলছি রাজচন্দ্র। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম আমার ছোট ভাইয়ের, ওর প্রবলেম হচ্ছে মানে ওনা এখনো ঠিক করে কথা বলতে পারে। ওর বয়স কত? ওর বয়স কিন্তু 12 বছর বয়স এখন। 12 বছর বয়স, এখনো কথা বলতে পারছে না? কথা বলতে পারছে না বলতে মানে ও কথা বলতে চায় কিন্তু মানে ঠিক করে বলতে পারে না, সেটা কথাটা ওর মানে প্রচন্ড তোতলায় এবং মানে পরিষ্কার কথাটাই বেরোয়। মানে কথা বলে কিন্তু স্ট্যামারিং এর প্রবলেম আছে সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্ট্যামারিং এর প্রবলেম। হ্যাঁ, স্ট্যামারিং এর প্রবলেমটা হচ্ছে মেইন ওর। ঠিক তাই তো? হ্যাঁ। আর তার সাথে প্রচন্ড হেঁচকি ওঠে, মানে কথা বলতে গেলে ও ওরকম হয় বলে একটু ঘাবড়ে যায়, আর তার সাথে প্রচন্ড হেঁচকি ওঠে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যাদের স্ট্যামারিং হয় অ্যাকচুয়ালি তাদের যখন বোধ শক্তি চলে আসে যে তার স্ট্যামারিংটা হচ্ছে, তখন সে কিন্তু কথা বলতে গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলে। যখন কনফিডেন্স হারিয়ে ফেলে, কারণ তার মাথায় ওটা রয়ে যায় যে আমার স্ট্যামারিং হচ্ছে, আমি ঠিক মতো বলতে পারছি না, আটকে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ওর মাথায় যখন চলতে থাকে বা নার্ভাস হয়ে যায় কথা বলতে গিয়ে, তখন কিন্তু স্ট্যামারিংটা হয় মানুষ মানে তার আরও বেড়ে যায়। তো হেঁচকি যেটা আসছে সেটা ওটার থেকেও নাও হয়ে অন্য কারণ থেকেও হতে পারে। ঠিক আছে, এই হেঁচকিটাও কিন্তু বিভিন্ন কারণে হয় এবং সেটাকে কিন্তু ঠিক করা যায়। এই এনবিপিতেই আমরা অনেক পেশেন্ট দেখেছি যাদের মানে দেখা যাচ্ছে যে 1 মিনিটের মধ্যে 15 বার 20 বার হেঁচকি উঠে যাচ্ছে, তাদের হেঁচকি কিন্তু কমে গেছে, এরকম রয়েছে। এবার ওর আরেকটা যেটা প্রবলেম, 12 বছর বয়স, দুটো রিলেটেড কিনা দেখতে হবে যে হেঁচকিটা কেন আসছে বা এই স্ট্যামারিং এর জন্য কি হেঁচকিটা আসছে। আপনি যেটা বললেন যে নার্ভাস হয়ে যায়, তো যাই হোক দুটোরই কিন্তু এই যে নার্ভাসনেস ঠিক করা বা ধরুন স্ট্যামারিংটা কেন হচ্ছে ওটা আগে দেখতে হবে। এটা কিন্তু ডিপ ফাইন্ডিং এর দরকার আছে। জাস্ট এটা এই স্ট্যামারিং কোনোদিন এমনি নর্মাল ওষুধ দিয়ে কোনোদিন ঠিক হয় না, এটা দেখতে হবে কি হয়েছে। আয়ুর্বেদা চিকিৎসা কিন্তু একটা অন্য পদ্ধতি, এখানে কিন্তু অনেক দুরারোগ্য রোগ কিন্তু ঠিক হয়ে যায়। তার জন্য কি করতে হবে, আসতে হবে। কিন্তু এখানে ডাক্তারবাবুদের দেখালে ওনারা সব কিছু বিচার করে বুঝবে যে কেন হচ্ছে, কি হচ্ছে, এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা হবে। এখানে কিন্তু অন্য কোনো প্যাথির ট্রিটমেন্ট হবে না বা অন্য কত প্যাথির প্রিন্সিপালের ট্রিটমেন্ট হবে না। এখানে জেনুইন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট একদম যেটা হওয়া উচিত সেইভাবেই হবে, যেখানে পঞ্চকর্মা থেরাপি থাকবে, মেডিসিন থাকবে, বিভিন্ন পদ্ধতি থাকবে। এই সবগুলো নিয়ে দেখা যাবে ও আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্ট করছে। তার জন্য আপনার একটাই করতে হবে যে আপনি হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন। আপনার কাছাকাছি, উনি যেখানে ফোন করলেন তার কাছাকাছি কোথায় আছে, হেল্পলাইন নাম্বারে কল করলে বলে দেবে, আপনার জায়গার নামটা বলবেন, বলে দেবে যে আপনার কাছাকাছি কোন সেন্টারটা আছে, ওখানে আসুন, ট্রিটমেন্ট করান।
আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। তবে যত দিন বাড়বে, যত বয়স বাড়ে, মানুষের ব্রেন কিন্তু তত বেশি সেইভাবে কাজ করতে থাকে, ঠিক আছে? ছোটোবেলায় যেমন ইনোসেন্ট থাকে, সেখানে বাচ্চারা কি হয়, যা কিছু করে ফেলে, মাথা ঘামায় না। যত বড় হবে ওর মধ্যে কিন্তু ল্যাক অফ কনফিডেন্সটা বাড়তে থাকবে, ঠিক আছে? যত কনফিডেন্স ওর কমবে আর কি, ল্যাক অফ কনফিডেন্স যত হবে ওর, যত কনফিডেন্স হারাতে থাকবে, তত কিন্তু এর প্রবলেমটা আরও বাড়তে থাকবে। তার জন্যই আমাদের ব্রেনের সাথে শরীরের একটা বিশাল বড় কিন্তু কানেকশন আছে। তাই এখানে কিন্তু শরীর এবং মন দুটোরই কিন্তু ট্রিটমেন্ট হয় এই আয়ুর্বেদা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এইটার কিন্তু ট্রিটমেন্ট হয়। তার জন্যই বলবো একবার আসুন, এসে দেখুন, ডাক্তারবাবুরা যেভাবে বলছে সেইভাবে ট্রিটমেন্টটা করুন, দেখবেন আস্তে আস্তে ভালো ফল পাবেন। একদম খুব ভালো একটা কথা বললেন, শরীর এবং মন এই দুটো জায়গায় কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন। এখানেই কিন্তু একটা ঘাটতি আছে। অন্য কোনো সংস্থা বা অন্য কোনো প্যাথি তারা ট্রিটমেন্ট করে, কিন্তু শুধুমাত্র টার্গেট থাকে আপনার শরীরের উপর ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আপনার মনকে স্পর্শ করতে তারা কিন্তু পারে না। যেটা কিন্তু পারে অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা, পারে পিওর আয়ুর্বেদ, পারে কিন্তু অবশ্যই আমাদের প্রাচীন এই শাস্ত্র, যে শাস্ত্রের হাত ধরে একেবারে আপনার মনের থেকে, আপনার শরীর থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে কিন্তু দূর হয়ে যাবে সেই রোগ বা সেই জটিল সমস্যাগুলো। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? অরিজিৎ রায়। হ্যাঁ, অরিজিৎ বাবু কোথা থেকে বলছেন? বনগাঁ থেকে বলছেন, বলুন কি প্রবলেম? মুখে না প্রচন্ড পরিমাণে ব্রণ হয়েছে। ব্রণ হয়েছে। বয়সটা কত আপনার? 32। আর পুরো না বড় থেকে থেকে যাচ্ছে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফের সমস্যা রয়েছে আপনার? বলছেন ডাক্তারবাবু। আচ্ছা, আপনি আগে কি শুনেছেন আমাদের এই প্রোগ্রাম ব্রণ নিয়ে? হ্যাঁ, আমি শুনেছি, বাট মানে যাবো, তারপর আমি একটু ফোন করলাম। হ্যাঁ, ঠিক আছে, ফোন করলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই আমাদের লাইভ প্রোগ্রামটা করা হয়। আপনারা যত ইনফরমেশন পাবেন তত আপনার সচেতনতা বাড়বে, যত সচেতনতা বাড়বে তখন আপনি কিন্তু ফিল করবেন না আমার এবার এই কাজটা করা উচিত। অবশ্যই শুনছিলাম আপনাদের বনগাঁ চেম্বার। হ্যাঁ, একদম অগাস্টেই বনগাঁ চেম্বার চালু হচ্ছে। আপনি কি করবেন, প্রোগ্রামটা দেখে হেল্পলাইন নাম্বারে কল করে আপনার নামটা লিখিয়ে নিন, ঠিক আছে? কারণ দিন দিন বেড়েই চলে যায়। হ্যাঁ, আমি ওটাই আপনাকে বলছি, আপনি এবার শুনতে থাকুন। দেখুন, আমরা যেটা আলোচনা করেছি বা করে থাকি, যে এখানে কি হয়, আমাদের সিবেশিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড হয় স্কিনের মধ্যে, সেই গ্ল্যান্ডটার সিক্রেশন অনেকের খুব বেশি হয়। সাধারণত এটা টিনেজারদের হয় যে অ্যাকনের প্রবলেম, কিন্তু দেখা গেছে অনেকের পুরুষ বা মহিলার বেশি বয়সেও হচ্ছে এবং সেটা বড় বড় আকার ধারণ করে। অনেকে টিপে দেয়, টিপে দিলে একটা পুজের মতো বেরিয়ে যায়, তারপরে ওটা আস্তে আস্তে বসে পড়ে, একটা ফুটো তৈরি হয়ে যায়। এরকম করতে করতে সারা মুখে অনেক দাগ পড়ে যায়। অনেকে কি করে, সেটা টেপেও না বা টিপলেও দেখা যায় ওটা আস্তে আস্তে বসে গেছে, যে উঁচু ভাবটা বসে গেল, সেখানে একটা কালো স্পট পড়ে গেল। এবার এগুলো যদি অসংখ্য কালো স্পট পড়ে সেটাতেও দেখতে খারাপ লাগবে। যদি দেখাচ্ছে গর্ত গর্ত হয়ে গেছে, একটা আনইভেন হয়ে গেছে, সেখানে মুখের চেহারাটা হয়তো আপনি দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, কিন্তু গালের ওই ক্ষতগুলোর জন্য দেখেই যেন আমরা অনেক সময় দেখেছি একটা মানুষকে কেমন যেন তার থেকে মনে হয় সরে থাকি। কেন? দেখলে মনে হয় কেমন রুড হয়তো সে হবে, তার ব্যবহার হয়তো ভালো হবে না, তাকে দেখলে মনে হয় যেন কেন রাগী রাগী। এই যে ইমপ্রেশনটা, এটা কিন্তু সোশ্যালি আমাদেরকে কিন্তু দুর্বল করে দেয়। আপনার সাথে কেউ একটা কথা বলতে চাইলে হয়তো দেখবে না, একে অ্যাভয়েড করাই ভালো, এর কারণ হয়তো এটা হচ্ছে মানুষের ধারণা যে তার চেহারার একটা, তো এর জন্যই তো দেখবেন একদম কেন বলে যে মা দুর্গাকে দেখে এত সুন্দর লাগে, অসুরকে কেন ওরকম ভাবে তৈরি করা হয়েছে, তাকে দেখলে ভয় পায়, ঠিক আছে? তেমনি প্রেজেন্টেশনটা একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রেই বলবো ঘাবড়ানোর কিছু নেই, যতটা খারাপ হয়ে গেছে। আপনি এবার হেল্পলাইন নাম্বারে কল করুন, ওখানে যান, ওখানে গেলে ট্রিটমেন্ট পাবেন প্রপার। আস্তে আস্তে করে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। শুধু যে ওপর থেকে আপনাকে কিছু তা না, ওপরে কিছু আপনাকে দেবে লাগাতে, সেটা হচ্ছে মেনটেন করার জন্য। যেই মেডিসিনগুলো হচ্ছে প্রপার আপনার অ্যাকনের জন্যই হবে। একটা যদি ফেস ওয়াশও দেয়, তাহলে ওই ফেস ওয়াশটা এমন হবে যেটা অ্যাকনের যাদের স্কিন তাদের জন্যই, এমন নয় আমি আপনি সব একই জিনিস মাখবো,
ঠিক আছে, তার জন্য ওখানে যান, দেখবেন প্রপার ট্রিটমেন্টটা পাবেন, প্রপার গাইডেন্সটা পাবেন এবং আলটিমেটলি দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। একদম ঠিক কথা। আর এখন জানেন তো স্কিন এবং হেয়ার নিয়েও কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা করছেন এনবিপি চিকিৎসকেরা, তাই অনায়াসে চোখ বন্ধ করে স্কিন বা হেয়ারের প্রবলেমের জন্য যোগাযোগ করতে পারেন এই সংস্থার সাথে। পাশাপাশি ওই যে আমাদের এখন সেই স্থান, সেই পর্বটি বা সেই সময়টি যেখানে দেখাতে হবে যে যারা পৌঁছেছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা কেমন আছেন, কারণ তাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেওয়া হোক সকলের মধ্যে। তাহলে কি বলছেন তারা একটু শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ, মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি নাম? মায়া সাহা। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না করাতেন না। হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন, আবার যেই কি সেই। এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? তোমার নাম? রুনা মান্না। কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানি রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইসিস আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকে, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন। নাম? স্বর্ণময়ী যাদব। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজরা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ,
আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো, তারপর সেইখানে এইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি 15 দিন, আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি, মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদব। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। এনবিপিতে এসে যারা উপকৃত তাদের পার্সেন্টেজ যদি হিসেব করি না, তাহলে আমরা কিন্তু 98-99% এই অ্যাভারেজটা কিন্তু রাখতেই পারি। কারণ 98 থেকে 99% মানুষ ভালো, স্যাটিসফাই, মারাত্মক রকমের খুশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ সেন্টারে। যে কজন এসেছেন সেই কজন মানুষই কিন্তু বাইট দিতে রাজি হয়েছে যে আমরা ভালো আছি, আমাদের রিপোর্ট এটা প্রমাণ করেছে। এক দুজনের বাইট আমরা নিতে পারি না, তার কারণ তাদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকে। সকলেই যে ক্যামেরার সামনে চলে আসবেন, সকলেই যে নিজেকে সকলের সামনে প্রেজেন্ট করতে পছন্দ করবেন সেটা হয় না, সে কারণে হয়তো এক দুজন বাদ পড়ে যায়। তবে এত মানুষ ভালো থাকার কারণ কি? একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক। বারংবার বলি যে যারা প্রত্যেকেই কোয়ালিফাইড চিকিৎসক, যারা জানেন আয়ুর্বেদটা কি, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে উৎসকে বের করতে হবে, সবটা তাদের পড়াশোনার মধ্যে, তাদের দক্ষতার মধ্যে। এছাড়া রয়েছে আয়ুর্বেদের মেডিসিন, কিন্তু সেটা অনেক বেশি আধুনিকরণ করে, অনেক বেশি মডার্ন, এবং যেগুলো খুব চটজলদি কাজ করছে। আগে একটা ধারণা ছিল আয়ুর্বেদ মেডিসিন মানে খুব ধীরে কাজ করে, সব ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে আয়ুর্বেদ মেডিসিন যে বর্তমানে সব থেকে ফার্স্ট কাজ করে সেটা প্রমাণ করেছে এনবিপি চিকিৎসকেরা। তার পাশাপাশি রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, যেটা ভারতবর্ষের গুটি কয়েক জায়গা এত উন্নত মানের পঞ্চকর্মা কিন্তু হয়ে থাকে। এবং যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলে থাকেন তাহলে বোধহয় সবার আগেই রয়েছে একমাত্র এনবিপির নাম, আশেপাশে কিন্তু কাউকে তো আমরা খুঁজে পাই না। আজকে ঠিক এরকমই সমস্যার সমাধান নিয়ে কথা বলছি, এবং যে সমস্যাটাকে আমরা এনেছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস। এবং সুগার বা ডায়াবেটিস থেকে হাজার রকমের সমস্যা আসতে পারে। আমি অবশ্যই ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন, আরও একবার জানতে চাইবো আপনার থেকে, বা যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে, যারা দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন কোনো এক প্যাথের, ভবিষ্যতে গিয়ে তাদের মোটামুটি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? দেখুন, এই যাদের অনেক পুরনো ডায়াবেটিস বা এই সুগারের সমস্যা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় বড় বড় সব রোগগুলোই এসে যেতে পারে। প্রথমেই শুরু করব আমি যে যাদের এই ডায়াবেটিস রয়েছে তাদের কি হয়, এই যে ব্লাডের যে নলিগুলো মানে ভেইনসগুলো, আর্টারিসগুলো, তার মধ্যে দিয়ে যে ব্লাডগুলো যাচ্ছে, তো সেই পাইপগুলোর ভিতরে কিন্তু সুগারের কিন্তু একটা আঠালো একটা প্রলেপ পড়ে যায়, আঠা আঠা সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তাতে দুটো ফ্যাক্টর হয়। একটা হচ্ছে কি হয় যে পাইপগুলোর যে স্মুথনেস সেটাকে নষ্ট করে নেয়, সেটাকে খুব শক্ত করে দেয়। দ্বিতীয়ত কি হচ্ছে যে ব্লাডের মধ্যে দিয়ে যে যখন কোলেস্ট্রল জাতীয় কিছু যাচ্ছে সেগুলোকে আটকে রাখে। তাতে এই করতে করতে কি হয় যে সেখানে পাইপগুলোকে এতটাই সরু করে দেয় যে ব্লাড সাপ্লাইটায় সমস্যা হয়, সেখান থেকে হাই ব্লাড প্রেশারও হয়, অনেক সময় দেখা যায় তার মধ্যে ব্লকেজও চলে এসছে। এটা একটা গেল। তারপরে সেখান থেকে দেখা যায় অনেক সময় হার্টের সমস্যা এসছে, এমনকি হার্ট অ্যাটাকের মতো কিন্তু রোগ কিন্তু হতে পারে যাদের হচ্ছে এই ডায়াবেটিস রয়েছে। এবার তারপরে আরেকটা ব্যাপার আসি যে তার থেকে আবার এটাও হয় যে কিডনি দেখা যাচ্ছে যে প্রথম কথা, যদি যাদের অতিরিক্ত মাত্রায় মানে সুগার রয়েছে তাদের কিন্তু একটা বারে বারে পেচ্ছাপ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবার পেচ্ছাপটা যত বেশি হচ্ছে তত কি হচ্ছে যে কিডনির তত বেশি ফিল্টার করতে হচ্ছে ব্লাডটাকে, এবং সে জায়গায় এসে
কিডনির ওপরে কিন্তু চাপ পড়ে, সারাদিনে যতটা পেচ্ছাপ হওয়ার কথা তার থেকে অতিরিক্ত মাত্রায় পেচ্ছাপ হচ্ছে, তাতে কি হচ্ছে যে কিডনির ওপর কিন্তু একটা প্রেশার হচ্ছে এবং কিডনি আস্তে আস্তে কিন্তু ফাংশনটা কমাতে পারে, কিডনি ফেলিয়ারের মতো রোগও কিন্তু হতে পারে এই সুগারের থেকে। এবার তারপরে আবার দেখা যায় যে আমাদের চোখের ওপরে কিন্তু বিশাল একটা কিন্তু সমস্যা দেখা যায়, যে চোখের যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস যাদের আছে তাদের এই প্রবলেমটা কিন্তু আসে, দেখায় রেটিনার ওপরে কিন্তু এফেক্ট করছে। দেখুন এই ব্লাড চলাচলটা নিয়ে কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে, ঠিক আছে, সেখানে এফেক্ট করে। এবার নার্ভের কিন্তু অনেক সমস্যা আছে, যেটা চোখের মধ্যে নার্ভের সমস্যা হতে পারে, চোখের জাতীয় হাত পায়ে হতে পারে। কীরকম সিমটম হয় হাত পায়ের ক্ষেত্রে? দেখা যায় যে হাত ঝিনঝিন করছে, পা ঝিনঝিন করছে, এই সমস্যাগুলো হয়। অনেক সময় দেখা যায় যে পায়ের আঙুলগুলো নাম হয়ে গেছে, যে মানে কোনো সার নেই, হাতের আঙুল পায়ের আঙুলে কোনো সার নেই। টেস্ট করে ডাক্তারবাবুদের কাছে গেল যে আমার নার্ভের সমস্যা হয়েছে নাকি দেখুন তো, ডাক্তারবাবু টেস্ট করলো, দেখা গেল তার কিন্তু সুগারের প্রবলেমটা রয়েছে। এগুলো হতে পারে। তারপরে দেখা যায় যে কেটে গেলে চট করে শুকোতে চায় না, সেখানে ঘা হয় এবং অনেক সময় গ্যাংগ্রিনও হয়ে যায়, যার ফলে পাটা কেটে বাদ দিতে হয়। এমনও দেখা গেছে ডায়াবেটিক ফুট, মানে ডায়াবেটিস যাদের আছে তাদের পায়ের কিন্তু যত্ন খুব বেশি নিতে হয়, সবসময় পরিষ্কারভাবে থাকতে হয়। খালি পায়ে তাদের হাঁটতে নেই। কেন হাঁটতে নেই? যদি একটু পায়ের তলায় কিছু কাকড়ও পড়ে গিয়ে থাকে, সেটা যদি কেটে যায় দেখা যাবে চট করে শুকাচ্ছে না, সেখান থেকে কিন্তু ঘা হয়ে আলসার হয়ে একটা বাজে একটা জায়গায় কিন্তু চলে যেতে পারে। তার জন্যই এগুলো মেনটেন করতে হবে। জুতো মোজা পরে থাকতে হয় বাইরে বেরোলে, বাড়িতে থাকলেও প্রোটেকশান নিয়ে রাখতে হবে, পায়ের তলায় যাতে শক্ত না হয়ে যায় সব সময় সেটা মাথায় রাখতে হবে, নরম সোল পরলে সবচেয়ে ভালো। এগুলো মেনটেন করতে হয়, নাহলে কিন্তু ওই প্রবলেমটা হতে পারে। আবার অনেক সময় কিন্তু আমাদের ব্রেন স্ট্রোকও হয়, এই কিন্তু আমাদের ডায়াবেটিস থেকে দেখা গেছে, কারণ সেই ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা যেটা বললাম সেই ব্যাপারটা। এরকম বিশাল কিন্তু রোগকে ডেকে নিয়ে আসে এই আমাদের ডায়াবেটিস। তার জন্য এটার থেকে কিন্তু আমাদের সতর্ক সবসময় থাকতে হবে। একদম। ডায়াবেটিস থেকে হাজারো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, এবং কোনোদিন কি সত্যি এভাবে ভেবেছেন যে ট্রিটমেন্ট তো করে যাচ্ছি, একটা মেডিসিন তো প্রত্যেক দিন খেয়ে যাচ্ছি, যদি এই মেডিসিনটা সঠিকভাবে আমার শরীরে কাজ না করে তাহলে আর কয়েকটা বছর তারপর হারাবো আমি আমার চোখ, হারাবো আমি আমার নার্ভ, কাজ করবে না আমার কিডনি, এবং পাশাপাশি হতে পারে আপনার আরো অনেক সমস্যা। হার্টও কিন্তু খুব একটা আপনার সাথ দেবে না, এবং স্কিনের উপরও যেন একটা প্রভাব পড়ে যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে। সকলের থেকে তাদের স্কিন কোথাও যেন একটু আলাদা হতে থাকে। কি সেই আলাদা, কি প্রকারভেদ, সেটাই আজকে একটু ডাক্তারবাবু থেকে আমরা শুনবো। দেখুন, দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু কি হয়, বারে সে পেচ্ছাপ করে, সিমটম যেগুলো দেখা গেছে তাদের কি হয়, সাধারণত দেখা যায় খুব তেষ্টা পাবে, খিদের প্রবণতা বেড়ে যাবে, বারে খেতে ইচ্ছে করবে, এবং তেষ্টা পেলে কি করবে, জল খাবে, জল অতিরিক্ত মাত্রায় খাবে, কিন্তু সেটা জল বারে ঘন টয়লেট যেতে জলটা শরীর থেকে বেরিয়ে যাবে। এর ফলে কি হবে, স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়। এটা হচ্ছে খুব কমন জিনিস যেটা দেখতে পাবেন, স্কিন ড্রাই হয়ে যায়। এবং যাদের একটু বয়স বাড়ছে তাদের যদি ড্রাই স্কিন থাকে দেখা যায় সেখানে কিন্তু একটা এজিং সাইন, মানে বয়স হওয়ার একটা লক্ষণ প্রকাশ পায়। সেটা হচ্ছে কি, কালো দাগ কিন্তু স্কিনের ওপরে আসে, বিশেষ করে মুখের ওপরে আমরা দেখতে পাই। এই যাদের সুগার আছে তাদের কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার ফলে এই কালো দাগগুলো বেশিভাবে দেখা যায়। এটা একটা ব্যাপার গেল। তারপরে দেখা যায় যে অনেকের খুব বেশি র্যাশ বেরায় সুগার থেকে, ইচিং হয় স্কিনে। আমরা এই বিষয়ে যাব, আমার একদমই খেয়াল ছিল না যে ফোনে অনেকক্ষণ একজন ওয়েট করছেন। সরি, কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রসময় বাজি বাঁকুড়া থেকে বলছেন। হ্যাঁ বলুন দাদা, বলুন, অনেকক্ষণ ওয়েট করালাম। কি সমস্যা? আমার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে ঘাড়ে, এবং কোমরে আপনার স্পাইনে, লাম্বার স্পাইনে এলে স্পাইনেও স্পন্ডিলাইটিস আছে। আচ্ছা, আপনি ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ ট্রিটমেন্ট করেছি, ছবি তুলেছি, তো কিন্তু ওদের ওষুধ তো যতক্ষণ খাচ্ছি ততক্ষণ ভালো থাকছি, ওষুধ বন্ধ করে দিলি কোমরে চলতে গেলে লাগছে। আচ্ছা, আপনাকে মেইনলি অ্যাকচুয়ালি নাম বলতে হবে না, মেইনলি ব্যথার ওষুধ দিয়েছে তাই তো? হ্যাঁ ব্যথার ওষুধ দিয়েছে, আমাকে এখন যেটা দিয়েছে
এটা হচ্ছে ব্যাগাবেন। না, ওষুধের নাম বলতে হবে না, নাম বলতে হবে না, এমনি বলুন। মানে এই ধরনেরই ওষুধ দিয়েছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার কি এই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে যেটা, আপনার কি মাথা ঘোরায়? না, মাথা পাতা ঘোরায় নাই, কিন্তু কন্ডাক্টর তো আমাকে একটা বেল্ট দিয়েছে, বেল্টটাও আমি বাঁধছি। গলায় একটা বেল্ট পরতে দিয়েছে? হ্যাঁ, বেল্ট দিয়েছে, ঘাড়েও দিয়েছে, কোমরেও দিয়েছে, দুটোই দিয়েছে। আচ্ছা, আপনার কি ধরনের কাজ? আমি কি ধরনের কাজ করি? হ্যাঁ, আমি আর এখন কোনো কাজ করি না, এখন সব কাজ বন্ধ হয়েছে। আমার এখন প্রায় 64 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি এটা কি করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনাকে যে বেল্ট দুটো পড়েছে এই দুটো আপনি ইউজ করুন, তাতে কি হবে আপনার ঘাড়টা ঠিক জায়গায় থাকবে, ঠিক আছে? এবং বালিশ নেবেন না, তার থেকে ভালো ঘাড়ের জন্য একটা টাওয়েল বা একটা চাদর রোল করে ঠিক ঘাড়ের নিচে দিয়ে চিত হয়ে যাবেন, তাহলে আপনার ঘাড়ের যে অ্যালাইনমেন্টটা বা ঘাড়ের যে শেপটা সেটা ঠিক থাকবে। যত শেপটা ঠিক থাকবে তত ক্ষতিটা কম হবে, ঠিক আছে? আর কোমরের জন্য বলি, শক্ত বিছানায় শোয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত শক্ত দরকার নেই, কিন্তু আপনার জাজিম যেটা হবে সেটা যাতে খুব নরম না হয় যে আপনার শরীর পুরো ঢুকে যায়, তাহলে কি হবে ওখানে ওই ঢেউটা কিন্তু কোমরের যে কার্ভটা সেটা কিন্তু এফেক্টেড হয়। আচ্ছা, যদি আপনার ওজন বেশি থেকে থাকে, জানি না আপনার ওজন কম না বেশি, যদি ওজনটা কম বেশি হয়ে থাকে তাহলে ওটাকে কিন্তু কমাতে হবে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো, স্পন্ডিলাইটিস হলে যেটা হয়, লাম্বার হোক আর সার্ভাইকেল হোক, সেখানে 2-3টি জিনিস হয়। একটা হচ্ছে জয়েন্ট স্পেসটা কমে যায়। জয়েন্ট স্পেস কমে গেলে কি হবে, হাড়ে হাড়ে ঘষা খাবে, হাড়ে হাড়ে ঘষা খেলে হাড় ক্ষয় হবে, এবং সেখান দিয়ে যখন নার্ভগুলো যাচ্ছে, ব্লাড ভেসেলগুলো যাচ্ছে, সেখানে কাটা কাটা খোঁচা লাগবে এবং তখন ব্যথার আপনি বোধ করবেন। এবার ব্যথাটার ওষুধ খেলে এই ব্যথাটা আপনাকে ভুলিয়ে রাখছে, আপনার ব্যথাটা ফিল করছেন না, কিন্তু আপনার রোগটা কিন্তু রয়ে গেছে, রোগটা সারেও নি, এবং দিনের পর দিন কিন্তু আপনার ওটা বাড়তে থাকবে। কারণ আপনি তো যখনই ব্যথার ওষুধ খাবেন আপনি তো নিজের মতো করে চলবেন, মেনটেন করার দরকার থাকবে না, কারণ আপনি ভাববেন আপনি ভালো আছেন, কিন্তু আপনি ভালো নেই, আপনার ব্যথার যে সেন্সেশনটা সেটা নেই, কিন্তু রোগটা কিন্তু সারে নেই। রোগটা সারাতে গেলে অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে আয়ুর্বেদার। কেন আমি বারে বারে বলছি যে ট্রিটমেন্ট করতে হবে আয়ুর্বেদার? আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু যে কারণে আপনার সমস্যাটা হয়েছে, ধরুন ক্ষয় হয়ে গেছে, তাহলে ক্ষয়ক্ষতিটাকে ঠিক করতে হবে, সেটা আয়ুর্বেদ ট্রিটমেন্ট দিয়ে সম্ভব। ধরুন আপনার জয়েন্ট স্পেসটা কমে গেছে, তাহলে কিভাবে আপনি মেনটেন করবেন নিজেকে, তাহলে জয়েন্ট স্পেসটা আর কমবে না, তার একটা গাইডলাইন্স দেবে আপনাকে আয়ুর্বেদ সেন্টারে এলে, এনবিপি আয়ুর্বেদ ক্লিনিকে এলে। এখানে আয়ুর্বেদের একটা বড় ট্রিটমেন্ট হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। যদি ডাক্তারবাবুরা দেখে মনে করে যে পঞ্চকর্মা থেরাপি দিলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন, তাহলে আপনাকে পঞ্চকর্মা থেরাপিটা রেকমেন্ড করবে। এবার পঞ্চকর্মা থেরাপিটা দিলে কি হবে, আপনার বডির দু কাজ হবে। একটা হচ্ছে যে ভেতরে মানে অপ্রয়োজনীয় জিনিস যার জন্য এই রোগগুলো বেড়ে যায়, এই ক্ষয়ক্ষতিটা বেশি হয়, সেগুলো ঠিক হবে। তার সাথে সাথে যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে পারবে, মানে সেটাকে সারিয়ে তুলতে পারবে। এইভাবে কিন্তু আয়ুর্বেদাটা ট্রিটমেন্টটা হবে। তাই হেল্পলাইন নাম্বারে কল করুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিক আপনার বাড়ির কাছাকাছি কোথায় আছে, সেখানে গিয়ে দেরি না করে কাজ করুন, না হলে সারা জীবন আপনার গলার বেল্ট আর কোমরের বেল্ট নিয়েই চলতে হবে প্রথম কথা, কিন্তু জিনিসটা সারবে না, কারণ এটা হচ্ছে আপনার একটা টেম্পোরারি রিলিফ দেওয়ার জিনিস, এটা সারিয়ে তুলবে না, আপনাকে সাপোর্ট দিচ্ছে। এইটা পাশাপাশি আপনার ট্রিটমেন্টটা যখন করবেন দেখবেন আস্তে আস্তে এই বেল্টও খুলে যাবে এবং দেখা যাবে যে আপনি পার্মানেন্টলি সলিউশন একটা পেয়ে গেছে। আসলে টেম্পোরারি কিছুই তো আমাদের খুব একটা পছন্দ না, আমরা প্রত্যেকেই চাই পার্মানেন্ট কিছু হোক। তো পার্মানেন্ট ভাবে যদি আপনি সুস্থটাকেও পছন্দ করেন, তাহলে আপনার অ্যাড্রেস কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কে আছেন বলবেন? নমস্কার। আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে, হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে মাস দুই হচ্ছে জ্বর সর্দি কাশি সারছে না। আচ্ছা, জ্বর সর্দি কাশি সারছে না? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে? 2 মাস। 2 মাস ধরে হচ্ছে। আপনার কোনো টেস্ট করিয়েছে এই জ্বর সর্দি কাশি হওয়ার পর? টেস্ট বলতে গেলে ডাক্তার বলেছিল, আমি দেখিয়েছিলাম বড় ডাক্তার। ওনারা কি বলছেন কি? ওষুধ খেতে দিয়েছিল, তারপর বলছে একটা রিপোর্ট করতে, ওটা করা হয়নি। একটা কাজ করুন, আপনি 2 মাস ধরে যখন জ্বরটা সারছে না, আপনি শুনতে থাকুন, আমি বলছি, এটাকে ফেলে রাখবেন না। রিপোর্টটা আপনি করাননি,
ঠিক আছে, আপনি রিপোর্টটা করিয়ে নিয়ে আমাদের কাছে চলে আসুন, ঠিক আছে? ফেলে রাখবেন না। হয়তো আপনার মনে হচ্ছে রিপোর্ট করাতে গেলে হয়তো অনেকটা খরচা সাপেক্ষ হতে পারে, কিন্তু রিপোর্টটা কেন করানো দরকার, আপনি রিপোর্টটা নিয়ে এলে এটাই ভালো হবে যে আপনার সিমটমটা এখানে আস্তে 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 কমে যাবে, এটা আপনি দেখতে পাবেন। এবার রিপোর্টটা বলে দেবে আপনার যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে কিনা। এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, মানে রিপোর্টেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনি সুস্থ হয়েছেন কিনা। দেখুন অনেক জায়গায় কি করে, সিমটমটাকে ঠিক করে দেয়, আপনি মনে হবে যেন আমি সেরে গেছি, কিন্তু ভেতরে হয়তো সমস্যাটা রয়েই গেছে। কিন্তু যখন রিপোর্ট বলে দেবে যে কনফার্ম বলে দিচ্ছে যা ছিল তার থেকে বদলে কমে গেছে, তখন আপনি বুঝতে পারছেন যে আপনি ভিতর থেকে জিনিসটাকে সারিয়ে নিতে পারছেন। এনবিপিতে কিন্তু এরকমই ট্রিটমেন্ট হয়, যেটা কিন্তু সারিয়ে তোলে, একটা রোগকে সারিয়ে তোলে। অবশ্যই আপনাদের সঠিক টাইমে আসা উচিত, কারণ সব কিছু হারিয়ে তারপরে কিন্তু আয়ুর্বেদেতে আসবেন না, এটা রিকোয়েস্ট। কারণ অনেকের ধারণা আছে কিছু হয়নি একবার করে দেখি, না সেটা নয়, বিশ্বাস নিয়ে আসুন, দেখবেন আপনাদের বিশ্বাস একেবারে সঠিক হবে এবং আপনারা সঠিক রেজাল্ট পেয়ে হাসি মুখে কিন্তু ফিরে যেতে পারবেন। তার জন্যই বলবো আপনার রিপোর্টটা করিয়ে নিন তাড়াতাড়ি, ডিলে করবেন না, রিপোর্টটা তাড়াতাড়ি করে, তখন 2 মাস একটা জ্বর এটা মানে হওয়া উচিত নয়, ঠিক আছে? এবার কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কি করলে সারবে, সেটা কিন্তু আপনি এখানে রিপোর্টটা নিয়ে আসুন, ডাক্তারবাবুরা দেখেই আপনাকে নির্ধারণ করে দেবে এবং সেভাবে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আসলে অযথা পয়সা নষ্ট হলে আমাদের সকলেরই খারাপ লাগে, কিন্তু রিপোর্ট করাটা কিন্তু অযথা পয়সা নষ্ট হওয়া নয়। রিপোর্টে হয়তো আপনার নেগেটিভ বেরোলো, কিন্তু সেটা আপনার জন্য আরো খুশির বিষয় যে আমার যে সন্দেহটা ডাক্তারবাবুরা করছেন সেটা কিন্তু হয়নি, অর্থাৎ আমি তুলনামূলকভাবে সেই পরিস্থিতি থেকে সুস্থ। তাই রিপোর্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে সারা পৃথিবীতে যারা অভিজ্ঞ বা একটু ভালো চিকিৎসকরা রয়েছেন, একটু উন্নত মানের চিকিৎসকেরা রয়েছেন, প্রত্যেকের রিপোর্ট বেসড ট্রিটমেন্টেরই কিন্তু দিকে ঝুঁকে রয়েছেন। তাই রিপোর্ট ছাড়া কিন্তু তারা কোনো রকম ট্রিটমেন্টে এগোন না। এনবিপিও কিন্তু তারই পক্ষপাতী। কে আছেন আমাদের সাথে বলবেন? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি, অনিতা দে। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি আগের দিনও ফোন করেছিলাম, উত্তরটা আমি পাইনি। হ্যাঁ বলুন। হাই প্রেসার, প্রচন্ড হাই প্রেসার, এবার ইদানিং দেখছি গা গুলো ব্যথা করছে খুব। তো এটা কি ইউরিয়া বেড়ে গেল বা কি ব্যাপারে বুঝতে পারছি না। আচ্ছা, আর কি সমস্যা আছে গায়ে হাত পায়ে? বয়স কত আপনার? আপনার বয়স 50। হ্যাঁ 50। 50। আপনার কি মেনোপজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই যে গায়ে হাত পায়ের ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? এটা দিন 15 যাবত এরকম হচ্ছে। সারা গায়ে ব্যথা হচ্ছে কি? খুব ব্যথা নয়, কিন্তু পাটা একটু ব্যথা, মাঝে মাঝে হাতটা ব্যথা এরকম করছে। আর প্রেসারটা আমার নরমাল হচ্ছে না। নরমাল হচ্ছে না? ওষুধ খেয়েও নরমাল হচ্ছে না? না। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রেসারের নরমাল হওয়ার জন্য ভেতরে যে আমাদের যে প্রেসারের কারণগুলো সেগুলো ঠিক করতে হবে। প্রথম যেটা, কেন প্রেসারটা বাড়ে, প্রেসারটা হচ্ছে আমরা বলি ব্লাড প্রেসার, ঠিক আছে? ব্লাড প্রেসারটা কি আপনার বুঝলেই আপনি বুঝে যাবেন যে আমাদের যে রক্তের নালীগুলো আছে যার মাধ্যম দিয়ে রক্তটা যায়, সেই রক্তটা যাওয়ার সময় ওই নালীগুলোর ওয়ালের মধ্যে কতটা জোরে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? সেটাই হচ্ছে ব্লাড প্রেসার। যত স্মুথভাবে যাবে তত সেই ব্যক্তির ব্লাড প্রেসারটা কিন্তু নর্মাল থাকবে। একটা তো স্ট্যান্ডার্ড থাকে, আমরা শুনি অনেক সময় যে 120/80, এটা হচ্ছে ভালো প্রেসার, আমরা শুনি একজন অ্যাডাল্টের জন্য। এইটা অ্যাকচুয়ালি কি, এইটা দেখা গেছে এরকম কোনো ফিক্সড ব্যাপার নেই যে যার 130/70 হবে সে সুস্থ না, এরকম ব্যাপার নেই ব্যাপারটা। এটা দেখা গেছে 120/80-তে একটা মানুষ অ্যাডাল্ট তার সে সুস্থ থাকে সবচেয়ে বেশি, তার হার্ট নিয়ে বা প্রেশার নিয়ে কোনো সমস্যা হয় না এবং সেখান থেকে রিলেটেড অন্য কোনো সমস্যাগুলো আসে না। এটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি, মানে রিসার্চে এটা বলে। তো আপনার যে প্রেশারটা ওইখান দিয়ে যাচ্ছে, তার মানে আপনার প্রেশার বেড়ে থাকছে, কারণ যেই পথটা সেই পথটাই হচ্ছে সরু। এবার তার জন্য কেন হতে পারে, ওখানে সুগার আছে, সুগার জমছে বলে ওই পথটা শক্ত হয়ে থাকছে, সরু হয়ে থাকছে, সেখানে ধাক্কা লাগছে, চাপটা বেড়ে যাচ্ছে। আমরা যখন প্রেশার মাপা হচ্ছে দেখা যাচ্ছে বেশি দেখাচ্ছে, গেল একটা।
দ্বিতীয়ত কথা হচ্ছে কি, যদি দেখা যায় সেখানে খারাপ কোলেস্ট্রলগুলো জমে আছে, তাহলে ও পথটাকে সরু করে দিচ্ছে। তখনও দেখা যাবে যখন ওই জোর করে ওই রাস্তা দিয়ে রক্তটা যাবে, তখন কিন্তু ধাক্কা মেরে যেতে হবে। না হলে আমরা দেখবেন কোনো ভিড়ের মধ্যে যখন এগিয়ে যেতে চাই, মানে তখন লাইনটা যদি না থাকে, ভিড়ে থাকে, তখন আমাদের কিন্তু অনেক জোর দিয়ে ধাক্কা দিয়ে যেতে হয়। সেম কিন্তু একই জিনিস আমাদের রক্তের নালীর ভেতর দিয়ে কিন্তু হচ্ছে। রক্তটা যখন পাস করবে সেখানে বাধা পাচ্ছে, তখন কি করবে, ও ধাক্কা দিয়ে যাবে। এই যে যত বেশি ধাক্কা দেবে রক্তের নালীর ওপরে, তত কিন্তু প্রেশারটা আমরা হাই পাবো। যখন আবার সেটা ঠিক হয়ে যাবে তখন প্রেশারটা নর্মাল। এবার ঠিক করার জন্য আপনার ওষুধ খেতে হবে কি, যেটা পার্মানেন্টলি ওই জিনিসগুলোকে সরিয়ে দেবে। ওই সুগারের যে একটা কোটিং পড়েছে, আঠালো ভাব তৈরি হচ্ছে যেখান দিয়ে রক্ত যেতে পারছে না ঠিকভাবে, অথবা দেখা যাচ্ছে আপনার কোলেস্ট্রল জমে যাচ্ছে, ওটা একটা আমরা ধরে নেব অপ্রয়োজনীয় জিনিস, যেটা বর্জ্য পদার্থ, সেগুলো পড়ে রয়েছে, সেগুলোকে আমার সরিয়ে আনতে হবে। এটা কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্টের দ্বারা সম্ভব। এবং আপনার যেটা সারা শরীরে একটা ব্যথা আছে, হতে পারে আপনি যেটা বলছেন ইউরিক অ্যাসিড বাড়লে সেটা হয়, অনেক সময় থাইরয়েডের সমস্যা এলেও অনেক সময় দেখা যায় পেইনটা বেড়ে গেছে, এগুলো হয়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সুগারের মানে বাড়লে পা কামড়ানো ব্যাপারটা থাকে অনেকের ক্ষেত্রে, ঠিক হাঁটুর পেছন দিকের যে জায়গাগুলো, এই জায়গাগুলো কামড়ায়। তো এগুলো কিন্তু একটু পরীক্ষা করার ব্যাপার আছে এবং ডাক্তারদের ওষুধের দেওয়ার ব্যাপার আছে। আগের দিন আপনি শুনতে পাননি, হয়তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছিল, এবার আপনাকে জানানো হলো ব্যাপারটা, আপনি বুঝতে পারছেন আপনার মেনোপজ হয়েছে। এই টাইমে হরমোনালেও কিছু চেঞ্জ হয়ে যায়। যখন হরমোনাল চেঞ্জেস হয় অনেক সমস্যা দেখা দেয়। কারো দেখা যায় মুখ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, একটা গরম ভাব বেরাচ্ছে, অনেকের মাইন্ডটা খিটখিটে হয়ে যায়, ঠিক আছে। তারপরে অনেকের দেখা যায় যে ঠিক মতো হচ্ছে না, যে খাদ্য খাবার হজম ঠিক মতো হচ্ছে না, অনেকের ঘুম হয় না, অনেকে ক্লান্তি ভাব চলে আসে, অনেকের শরীরের মধ্যে ব্যথার সৃষ্টি হয়, অনেক কিছু হতে পারে। সবগুলোই কেন হয়েছে বার করতে পারলে ডাক্তারবাবুরা অটোমেটিক তার সঠিক ওষুধটা দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। তার জন্যই বলছি হেল্পলাইন নাম্বারে কল করুন, চলে আসুন, এসে দেখিয়ে নিন, ফেলে রাখবেন না। প্রেশার ফ্লাকচুয়েট করছে, এটা খুব বাজে সাইন। এটার থেকে কিন্তু হাই প্রেশার বেশি দীর্ঘদিন থাকতে থাকতে সেটা যদি কন্ট্রোল না হয় তাহলে কিন্তু কিডনিতেও এফেক্ট করে, এটা সবাই জানে। কারণ কিডনির তখন কিন্তু ধাক্কাটা কিডনিও ফিল করে, হার্টেও ধাক্কাটা পায়, সারা শরীরে যেখানে যেখানে রক্ত যাচ্ছে সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা এক্সট্রা প্রেশার সৃষ্টি হয়। তার জন্যই বলবো ফেলে রাখবেন না আর ঘাবড়াবেনও না, মনে আনন্দ রাখুন, আনন্দ করে থাকুন এবং ট্রিটমেন্টটা করুন, দেখবেন আস্তে। আর একটা কথা যেটা বলছিলাম, এখানে এলে না আপনার মনও ভালো লাগবে, কারণ এখানে পরিবেশটাই এমন। ডাক্তারবাবুদের সাথে যখন কথা বলবেন না, অনেক আন্তরিকভাবে দেখবেন আপনাকে বিশ্লেষণ করছে, আপনার কি হয়েছে, কেন হয়েছে, কি করলে আপনি সুস্থ হবে, নিজেকে কিভাবে মেনটেন করা উচিত, আপনার মনও যাতে ভালো থাকে তাহলে কি করা উচিত। আপনি একটু মন খুলে কথা বলবেন ওনাদের সাথে, ওনারা সব বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়েও দেবে, প্রপার গাইডেন্সও দেবে। দেখবেন আপনি ওষুধও খাচ্ছেন, নিজের মনও ভালো হচ্ছে, শরীরও ভালো হচ্ছে, দেখবেন আপনার লাইফ টাইমটা কিন্তু আরো স্মুথ চলবে লাইফটা এবং দীর্ঘায়ু লাভ করতে পারবেন। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলে দেবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করতে হবে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু মধ্যমগ্রাম, শিবপুর, এছাড়া বালচিগুড়ি, শোভাবাজার, আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, অবশ্যই বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন এবং ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন, ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন। ডক্টর এস ঘোষালকেও ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন, ডক্টর এ হালদারকেও কলকাতা এবং হাওড়ার বিভিন্ন চেম্বারে পাচ্ছেন। একটু ফোন করে নেবেন, কথা হয়ে যাবে। এছাড়া কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর এই চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু হেরিয়া, বহরমপুর, কৃষ্ণনগর, হলদিয়া, আরামবাগ চেম্বারে পাচ্ছেন। এছাড়া জানেন দিল্লি এবং বাংলাদেশের নিয়ম করে প্রত্যেক মাসে কিন্তু চেম্বার থাকে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যদি একটু ফোন করেন আপনাদের বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দেওয়া হবে। কলকাতা এবং হাওড়ার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে। সামনে কিন্তু আসামের ডিব্রুগড়ে 28 তারিখে চেম্বার রয়েছে এবং গঙ্গারামপুর এবং বনগাঁতে কিন্তু চেম্বার রয়েছে অবশ্যই আগস্টের, তার জন্য একটু ফোন করে নেবেন। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।